গুলো, সেই বিধানগুলো তো আসলে খুবই অগণতান্ত্রিক। ফলে এইরকম অনেকগুলো বিষয় কিন্তু এই ডাকসু নির্বাচনের গঠনতন্ত্রের মধ্যে আছে যেগুলো খুবই অগণতান্ত্রিক, ফলে সেগুলোর আমরা একটা সংস্কার চাই। আর একটা বিষয় যদি আমি বলি, সেটা হচ্ছে গত 19 সালের নির্বাচনে আমরা দেখেছি যে হলগুলোতে যে ভোট হয়েছে, ফলে হলগুলো ছিল পুরো ছাত্রলীগের দখলে। ফলে সাধারণ ছাত্ররা যারা, তারা কিন্তু ভোটটা দিতে পারেনি। যারা হলের বাইরে থাকে বলতে হবে, আমাদের আমরা শেষ প্রান্তে রয়েছি, তারা ভোটটা দিতে পারেনি। না, সেই ক্ষেত্রে আমরা যেটা চাই, অবিলম্ব যে সংস্থানগুলোতে সেখানে একটা ছাত্র সংসদ নির্বাচন আইন নেই, সেখানে আইনটা চালু করা হোক। ডাকসু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংস্কার করে নির্বাচনটা দেওয়া হোক। এর সঙ্গে আমি যে কথাটা বলতে চাই, যে কেমন দেখতে চাই যে বাংলাদেশে ছাত্ররা শিক্ষার অধিকার পাবে, নারীরা তাদের অধিকার পাবে, ঘরে বাইরে নিরাপদ পরিবেশ পাবে, বিভিন্ন জাতিগোষ্ঠীর গণ তারা তাদের যে অধিকার সে অধিকারটা ফিরে পাবে, শ্রমিক কৃষক তাদের যেই অধিকার সে অধিকারটা পাবে, এবং আপামর যে জনগণ সাধারণ মানুষ তাদের পক্ষে রাজনীতিটা বাংলাদেশে তৈরি হবে। সেটা খুবই জরুরি ব্যাপার এবং তার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অনেক ধন্যবাদ সালমান সিদ্দিকী। আমরা কাছে একটু আসতে চাই, আপনি শুনছিলেন এই বিষয়টাতে আপনার কোনো স্পেসিফিকলি এই বিষয়টা কোনো আনসার মানে কোনো বক্তব্য রয়েছে কিনা? সেখানে যাচ্ছি, তার আগে আমি নাসির ভাইয়ের একটা কথার সাথে দ্বিমত করতে চাই যে উনি বলেছেন আমরা কেবলমাত্র সংস্কারকে বলছি, প্রাধান্য দিচ্ছি এবং সংস্কার বনাম নির্বাচন একটা ডাইকোটমি, একটা বাইনারি তৈরি করছি। আমরা আসলে মোটেও এটি করছি না, বরং আমরা বারবারই বলে আসছি সংস্কারের একটা প্রক্রিয়া হিসেবে অবশ্যই একটা সময় এসে আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে। আর নির্বাচন কেন্দ্রিক আমাদের প্রস্তাবনা হচ্ছে গণপরিষদ নির্বাচন। নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ বা মাস কিন্তু বলা আসলে নির্বাচনের রোড ম্যাপ বলতে কি বোঝায়? নির্বাচন রোড ম্যাপ বলতে যদি আপনি সংজ্ঞায়িত করেন যে একটা নির্দিষ্ট তারিখ দেওয়া হবে, সেই দিকে আমাদের চলে যেতে হবে, ব্যাপারটা তো এরকম না। মানে রোড ম্যাপ বলতে আমি কি বুঝাই সেটা আগে কেউ যদি বলে যে রোড ম্যাপ দেওয়া হচ্ছে না, তাহলে রোড ম্যাপ ডিফাইন করতে হবে। যে আপনি একটা চিন্তা করে দেখেন যে নির্বাচন সংস্কার কমিশন গঠন করা হয়েছে, নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনার আগে কিন্তু নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে। ফলে এটা তো আসলে দ্বৈত অবস্থা তৈরি করছে, একদিকে নির্বাচন কমিশনার আরেকদিকে নির্বাচন সংস্কার কমিশন। তার মানে এখানে একটা তোড়জোড় তো আছে নির্বাচন কেন্দ্রিক, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। ফলে এই যে আমরা বারবার যে বলা হচ্ছে নির্বাচনের পথে যাওয়া হচ্ছে না, বরং আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনার নিয়োগের মধ্য দিয়ে ভোটের ট্রেনের যাত্রা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তা আমরা বারবারই বলি বা ছাত্রদের কি অবস্থা হবে ক্যাম্পাস গুলোতে, আমি একটা বিষয় খুবই স্পেসিফিকলি এবং মানে জোর দিয়ে বলছি, সেটা হচ্ছে আগামীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে আমাদের হলগুলো আছে সেখানে কোন রকম গণরুম যাতে না থাকে, শিক্ষার্থীরা যাতে নিজেদের যাতে গেস্ট রুম নির্যাতনের মতো যে সংস্কৃতি আমাদের কখনো কোনো শিক্ষার্থীর দেখতে না হয়। ছাত্র রাজনীতি থাকুক, কিন্তু ছাত্র রাজনীতির প্রতি ছাত্রদের যেমন ছাত্র রাজনীতির যাতে ছাত্রদেরকে হস্টাইল করা যাবে না, ছাত্রদেরকে ওভাবেই ডিল করতে হবে যে আমরা একটা সুন্দর ভবিষ্যতের পথে দেখাবো, যেখানে কোনো গেস্ট রুম থাকবে না, যেখানে আমরা গণরুমের কোনো সংস্কৃতি আমরা দেখতে পাবো না, যেখানে কাউকে কোনো কিছু ট্যাগ দিয়ে তাকে নির্যাতন নিপীড়ন করা হবে না। আরেকটি ছোট্ট বিষয় যদি একটু জায়গাতে আসি, নির্বাচনের যে ইস্যুটাই সেই জায়গাটা আপনারা একটা প্রস্তাবনা দিয়েছেন পাইলট প্রকল্প হিসেবে যে স্থানীয় সরকার নির্বাচন করে দেখা যেতে পারে, মানে এই বিষয়টা স্থানীয় সরকারের ব্যাপারে আমাদের কথা হচ্ছে আমরা প্রথমেই বলেছি যে আমরা যখন আপনি বলবে যে নির্বাচনতান্ত্রিক যে প্রক্রিয়া এবং সেখানে যে গলদগুলো আছে, কিছুক্ষণ আগে আমরা যেগুলো দেখালাম, সালমান সিদ্দিকী ভাইও বললেন যে রাষ্ট্রের মাঝে ফ্যাসিবাদী কিছু বীজ রয়ে গেছে, ফ্যাসিবাদী কিছু কলকবজা রয়ে গেছে, সেগুলোকে উৎখাত করার জন্য আমাদের গণপরিষদ নির্বাচন দিকে যেতে হবে। আর এখন নির্বাচনী ব্যবস্থাটা এখানে তো শুধুমাত্র পুলিশ জড়িত না, এখানে যে কিছুক্ষণ আগে নাসির ভাই বললেন যে এখানে ডিসিরা জড়িত থাকে, অনেক জায়গায় ইউনো ভোট ডাকাতির সাথে তো অনেকেই জড়িত ছিল। ফলে এগুলো কি ওয়ার্ক করছে কিনা সেটা একটা পাইলট প্রজেক্ট আকারে আমরা স্থানীয় সরকার যে কমিশনটি হয়েছে আমরা সেখানে আমাদের একটা প্রস্তাবনা জমা দিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে আমরা যদি যে গণপরিষদ নির্বাচনের আগে কিংবা সামনে যে আমরা যদি সাধারণ যে নির্বাচন বলছি, জাতীয় নির্বাচনের আগেও এগুলো যদি আমরা পাইলট প্রজেক্ট আকারে পরিচালনা করে দেখতে পারি যে আসলে রাষ্ট্রের মাঝে সেই সুযোগ সুবিধার জায়গাটা আছে কিনা বা তারা একটা নিরপেক্ষ জায়গা থেকে এটা করতে পারবে কিনা, সেটা একটা পাইলট প্রজেক্ট আকারে দেখা যেতে পারে। অনেক ধন্যবাদ। আপনি কিছু অ্যাড করতে চান? না, আমরা ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র দলের তারা এক ধরনের সংস্কার পলিসি সেটি বিশ্ববিদ্যালয়ের কাছে তারা জমা দিয়েছে। অনেকেই প্রশ্ন করছেন যে ছাত্র সংসদ নির্বাচন ছাত্র দল চায় না, এটি কেন বা এটা কতটাখানি সত্য? না, এটি একদমই শতভাগ মিথ্যা। আমরা যেটি আপনাকে এখানে বলছি সেটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতি দ্রুত সময়ের মধ্যে দেখতে চায়, কিন্তু তার আগে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে
সালে আমরা সর্বশেষ যে ডাকসু নির্বাচন দেখেছি, সেখানে জাতীয় নির্বাচনের মতো আমরা ভোট ডাকাতি দেখেছি, মেয়েদের হলগুলোতে আগের রাতে ভোট দেখেছি, ছেলেদের প্রত্যেকটি হলে কৃত্রিম লাইন দেখেছি, তারপরে হচ্ছে ভয় ভীতি দেখিয়ে আবাসিক হলগুলোতে যেরকম নির্বাচন হয়েছিল সেরকম নির্বাচন আমরা দেখতে চাই না। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের আমরা কার্যকর একটি সংস্কার বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছি। এটি শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে করা হয়নি, বরং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গণতান্ত্রিক আন্দোলনে যে সকল ছাত্র সংগঠনগুলো অতীতে ভূমিকা রেখেছে তারা প্রত্যেকে সংস্কারের বিষয়ে তাদের রূপরেখা প্রণয়ন করেছে। একেবারে শেষ পর্যন্ত আরেকটা বিষয় একটু যদি জানতে চাই যে তো বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন ভাবেই আসলে এটা প্রকাশ হচ্ছে। এটি কেন হচ্ছে, কি মনে করেন আপনি? দেখুন, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি বড় বৃহৎ ছাত্র সংগঠন। আমাদের কিছু নেতাকর্মীরা বিভিন্ন 5ই আগস্ট পরবর্তী সময়ে কিছু ভুল ভ্রান্তি করছে, এটি আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা দেখেছি যে আমাদের নেতাকর্মীরা যেই পরিমাণ ভুল ত্রুটি করছে তার বিপরীতে দুই একটি গণমাধ্যম সেটিকে অনেক বেশি বড় আকারে দেখানোর চেষ্টা করছে এবং বিশেষ করে কিছু কিছু ছাত্র সংগঠন, আমরা একদম নাম ধরে বলছি, ছাত্র শিবিরের বিভিন্ন গোপন পেজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে প্রোপাগান্ডা তৈরি করছে। কিন্তু আমরা এটাই বলছি না যে আমাদের নেতাকর্মীরা ভুল করছে না, কিন্তু তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নেতাকর্মীদের ভুলের বিপরীতে আমরা আসলে শক্ত অবস্থান গ্রহণ করছি। সেটি কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে না যে আমরা কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। এবং ইতিমধ্যে নেতাকর্মীদের ভুল ত্রুটির পরিমাণ একদম শূন্যর কোঠায় নেমে এসেছে। আমরা বিশ্বাস করি যে নেতাকর্মীরা, আপনি যখন বলছেন গণমাধ্যম তো প্রকাশ হচ্ছে, সরাসরি লাইভ না সেটা হচ্ছে, কিন্তু আমরা যে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি, শোকজ বহিষ্কার, সেগুলো গণমাধ্যম অপেক্ষাকৃত কম ভাবে প্রচার করছে। আমরা দোষারোপ করছি না, কিন্তু প্রোপাগান্ডা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে 5ই আগস্ট পরবর্তী সময় এত বেশি প্রোপাগান্ডা তৈরি হয়েছে যেটি আপনাকে আসলে বোঝানো যাবে না। সুতরাং আমরা মনে করছি যে ভুল ত্রুটি যেরকম হচ্ছে তার বিপরীতে শক্ত অবস্থান গ্রহণ করছে, আমাদের দল শক্ত অবস্থান গ্রহণ করছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উনি আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান খুব শক্ত অবস্থানে রয়েছে শৃঙ্খলার বিষয়ে, জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছে। অনেক ধন্যবাদ সালেউদ্দিন সিফাত, নাসিরউদ্দিন নাসির এবং সালমান সিদ্দিকী। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে নতুন অতিথি নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। চাও বানায়, আমার চেয়েও ভালো বানায়। শুধু মশারি টানা। কাল চা আমি বানাবো, তোমরাও আসছো কিন্তু। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে ওঠে ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। আগে সবাই একসাথে বসে চা খেতাম, আর এখন চা ভালোবাসেন? তাহলে ড্রয়িং রুমে আসেন। চা রেডি। এভাবে সম্পর্কগুলো মিষ্টি মধুর হয়ে ওঠে ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। চাঁদাবাজি, সিন্ডিকেট, লুটপাট, মানুষকে হয়রানি সহ নানা অন্যায় মাঠে থেকে প্রতিহত করবে ছাত্র জনতা। মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মি দুপক্ষের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি আছে সীমান্তে। গোটা শহরটা যেন রঙিন মলাটের বই। দেয়ালগুলো যেখানে পৃষ্ঠা, সেখানে কত শত গল্পের সিলমোহর। দ্রোহ, বিদ্রোহ, বিপ্লব, অভ্যুত্থান, রাজনীতি কিংবা সংস্কৃতি, সাথে আবেগ, অনুভূতি আর প্রেম তো অবশ্যই। বইয়ের এমন শহরে যে প্রেমটা আছে বইমেলার প্রতি। বছর ঘুরে আবারও এসেছে সেই বইমেলা, সাথে আমরা দুজন গল্পকার শোনাবো বইমেলার যাবতীয় গল্প। জানতে চাই বাংলাদেশের জার্নি ফ্যাক্ট চেকার। ফ্যাক্ট চেকাররা যেটা করেন যে প্রকাশিত তথ্যের যেই ইনফরমেশনটা ফ্যাক্ট হয়ে উঠতেছে মানুষের কাছে, এইটা আসলে ট্রু নাকি ট্রু না,
এই ব্যাপারগুলো যাচাই করা। আমি সাধারণ মানুষ, আমার কাছে কোনটা গুজব আর কোনটা রিয়েল ইনফরমেশন এটা আমি সেপারেট কিভাবে করব? সেলফ সেন্সরশিপ ব্যাপারটা আসলে আসে হচ্ছে রেসপন্সিবিলিটি থেকে। 5 আগস্টের পরে ইন্ডিয়ান মিডিয়া যা করছে বাংলাদেশের ইস্যুতে, মানে এটা আসলে কি ছিল? এইটাকে আমি অবশ্যই আপনি জার্নালিজম বলতে পারবেন না। এখন এটাতে বের হয়ে আসার উপায় আসলে আমার মনে হয় এটা দায়িত্ব হচ্ছে আমাদের মিডিয়ার এখানকার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আমি এই ক্ষমতার চেয়ার চাই না, আমি চাই সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার। ক্ষমতার নয়, সমতার চেয়ার। আওয়ামী লীগ নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। চূড়ান্ত হয়নি প্রক্রিয়া। কারো সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার। এই বছরের শেষে নির্বাচনের আভাস। হাসিনার উস্কানি সহ্য না করার হুঁশিয়ারি জামায়াতের। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে উদ্যোগ চায় বিএনপি। And going for a single. This guy is a wild card. It's all over. And Martin Barushan, the defending champions, regain the crown. রুদ্ধশ্বাস ফাইনাল জিতে বিপিএল শিরোপা ধরে রাখলো বরিশাল। 3 উইকেটে হারালো চিটাগাংকে। আমন্ত্রণ চ্যানেল 24 মধ্যরাতের খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সংবাদ সংস্থা বাসসকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও ঐকমত্য তৈরি হচ্ছে, যা ইতিবাচক। এর ফলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে। বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সাধুবাদ দেন আসিফ। জানান, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এর আইনি কাঠামো কি হবে এই বিষয়গুলো এখনো সিদ্ধান্ত হয়নি। হাসিনার উস্কানির খেসারতে ধ্বংসস্তূপ ধানমন্ডির 32 নম্বরে বাড়ে। এ কথা বলছেন সাধারণ মানুষ। তারা বহুতা ইতিহাসের পাতায় তবু বহু কথা রয়ে যায়। কালের সাক্ষী যেন বলে যায়, দম্ভের পতন হয়তো এভাবেই হয়। গেল 2 দিনে এক্সকেভেটর এবং বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙা হলেও শুক্রবার চালানো হয়নি এমন কোনো কার্যক্রম। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন বাড়িটিকে দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ বা করছেন ভিডিও। এমনই কয়েকজনের সাথে কথা হয়। তাদের মতে, হাসিনার উস্কানির খেসারত দিতে হয়েছে ঐতিহাসিক এই বাড়িটিকে। সাধারণ মানুষ চায় 2 বেলা 2 মুঠো খাওয়ার জন্য, সেটা না করে সে অন্যরকম একটা চিন্তা ভাবনা করছিল যে একাই এই রাজ্য আমি পরিচালনা করব। গভর্নমেন্টের অনেক দরকারি অনেক প্রতিষ্ঠানের দরকার, সেই হিসাবে এটা ব্যবহার করলে খুব ভালো হতো। ক্ষমতা এখন যেই আসুক, বিএনপি আসুক কিংবা জামাতে ইসলাম আসুক, চরমন আর পীর আসুক, আমি মনে করি যে আসুক ভাই, পৃথিবীটাকে যেন সুন্দরভাবে শাসন করে। কারো কারো মতে, সীমা লঙ্ঘন কখনোই বয়ে আনে না সুফল। ধসে পড়া এমন ইট কাঠ যেন ভবিষ্যৎ শাসকদের জন্য সতর্ক বার্তা। মানুষদের ম্যান্ডেটকে কখনোই তারা মূল্যায়ন করে নাই। এই পুঞ্জীভূত ক্ষোভ জমা হইতে 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 যেইখানকে বলা হয়েছে আতুরঘর, যেটাকে পুঁজি করে অ্যাডভার্টাইজ করে এই যে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছে, সেই পুঞ্জীভূত যে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আসলে এই যে এটা ভাঙচুর হয়েছে। ভবিষ্যতে যারা আসবে নির্বাচন, তাদেরকে এটা সজাগ থাকতে হবে। এই ভবনটা ভাঙার
ব্যাপারটা নিয়ে তাদের অত্যন্ত সজাগ থাকতে হবে যে গণতন্ত্র গণতন্ত্রই, জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের ক্ষমতায় আসতে হবে। বাড়িটিকে ঘিরে নিম্নবিত্ত অনেকেরই যেন ভাগ্য খুলেছে। কেউ ইট খুলে নিয়ে যাচ্ছেন, কেউ বা কাটছেন রড বিক্রি করবেন বলে। এই কাজ করতে গিয়ে দোতলা থেকে পড়ে আহতও হয়েছেন একজন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। শেখ হাসিনার বক্তব্যের পর থেকে ক্ষুব্ধ ছাত্র জনতা। দুদিনে ভাঙচুর চালানো হয়েছে অন্তত 35 জেলায়। আগুন দেয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে। বিভিন্ন স্থানে গুঁড়িয়ে দেয়া হয় আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবুর রহমানের মুরাল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জ শহরের বাসভবন বৃহস্পতিবার রাতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়ির দরজা ভাঙার পাশাপাশি পুড়িয়ে ফেলা হয় বিভিন্ন জিনিসপত্র, আগুন ধরিয়ে দেওয়া হয় মোটরসাইকেলও। একই জেলায় গুঁড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগ কার্যালয়, ভাঙচুর করা হয় কয়েক নেতার বাড়ি। নারায়ণগঞ্জের চাষারায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এক পর্যায়ে ধরিয়ে দেওয়া হয় আগুন। জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে। একই জেলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবার বাড়িতে ভাঙচুর আগুন দিয়েছে জনতা। খুলনার দিঘুলিয়ায় শেখ হাসিনা ও রেহানার পৈতৃক গেস্ট হাউস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় স্বৈরাচারের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়। সাধারণ জনগণের রক্ত চুষে এই বাড়ি করছে, এই জন্যই সাধারণ জনগণ এই বাড়ি এক একটা ইট খুলে নিয়ে যাবে। যেখানে মানুষের জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, লুটপাট করা হয়েছে, যেখানে বসে সমস্ত কিছু আমরা যেন ধুলায় মিশিয়ে দিতে পারি, সেই সুবাদেই আমরা এই শেখ বাড়ি ধ্বংস করতে আসছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ও প্রতিকৃতি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। আর বগুড়া, গাইবান্ধা, ভোলা, টাঙ্গাইল সহ কয়েকটি জায়গায় আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের খবর মিলেছে। নাদিম হাসান, চ্যানেল 24। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের বিষয়টি দুর্ভাগ্যজনক, এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। You are aware of our statement that we have made recently with regard to the unfortunate incidents relating to the residence of Sheikh Mujib. We would also like to point out that the safety of diplomatic premises is the responsibility of the host government, and I have no doubt that the Bangladesh authorities are fully aware of their responsibilities in this regard. কারো সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দায়িত্বশীল হতে বলেছেন সব নাগরিককে। বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তার প্রেস উইং। জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে এর সাথে আলাপচারিতায় প্রধান উপদেষ্টা আভাস দিয়েছেন এ বছরের শেষের দিকে হতে পারে জাতীয় নির্বাচন। নিয়মিত বিরতিতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে থাকেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে কে গেল বুধবার দিয়েছেন বিশেষ সাক্ষাৎকার। আভাস দেন জাতীয় নির্বাচনের সময়সীমা, তুলে ধরেন তরুণদের প্রত্যাশা ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা। প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচন একটি অপরিহার্য বিষয়। বলেন, নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ দিকে। আশা করেন পরবর্তীতে নির্বাচিত হয়ে যারা সরকারে আসবে তারাও জামায়াতে ইসলাম। আজকে আদর্শ রাষ্ট্র গঠনের সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা